সরলরেখা অধ্যায়টা এটা কম্পারেটিভলি অনেক ইজি একটা অধ্যায় তোমাদের জন্য। এর অন্যতম একটা কারণ হচ্ছে 9-10 থেকে তোমরা এটার ব্যাপারে কিছু একটা ধারণা নিয়ে আসছো, কারণ এখানে আমরা আলোচনা করি স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলা। স্থানাঙ্ক জিনিসটা কি, মানে আমরা যখন গাণিতিক বিষয়গুলোকে জ্যামিতিক পার্সপেক্টিভে আলোচনা করি, অর্থাৎ কোন স্থানকে, সরি উল্টা বলছি, জ্যামিতিক বিষয়গুলোকে যখন আমরা গাণিতিক পার্সপেক্টিভে আলোচনা করি তখন সেটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি হিসেবে অভিহিত করি। স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, এখন এখানে পার্টিকুলারলি তোমার যে জিনিসগুলো জানা লাগবে আমি সেগুলো মার্ক করে দিব, যেগুলো তোমার মুখস্থ রাখতে রাখতে হবে বা মনে রাখতে হবে সেগুলো মার্ক করে দিব, আর যেগুলো বুঝতে হবে এগুলো বুঝাই দিব। তো এখানে ফার্স্ট অফ অল আমরা 3.1 যে অধ্যায়টা, এই অধ্যায়ে কাজ করব বিন্দু নিয়ে। জাস্ট বিন্দু মানে পয়েন্ট, এই যে আমরা আমাদের কলমটা খাতার উপরে যখন রাখি যে মার্কটা তৈরি হয় এটাই তো বিন্দু। তো জ্যামিতিক ভাবে বিন্দুর ব্যাপারে তুমি সেই ক্লাস 6-এ পড়ছো, এবং এটা লিটারেলি জাস্ট একটা কথাই ছিল যে যেই জ্যামিতিক জিনিসটার বা যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নাই, শুধুমাত্র অবস্থান আছে, সেটাই বিন্দু। তাহলে একটা বিন্দু নিয়ে তুমি যদি আলোচনা করতে চাও, যার শুধুমাত্র অবস্থান আছে, অন্য কিছুই নাই, তাকে নিয়ে তুমি আলোচনা করতে যাচ্ছ, তাহলে তো তোমার অবস্থান নিয়ে আলোচনা করতে হবে, আর তো এখানে আলোচনার কোনো বিষয়বস্তু থাকার কথা না। তো এই জন্য 3.1-এ আমাদের ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে বিন্দুর অবস্থান সম্পর্কিত যে বিষয়টা, এটাকে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা হিসেবে অভিহিত করি। দুই ধরনের স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, মানে যার মাধ্যমে আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়, পোলার স্থানাঙ্কের মাধ্যমে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়। তাহলে ফার্স্ট তোমাকে বুঝতে হবে যে এই কার্তেশীয় স্থানাঙ্ক এটা কি বোঝায়, পোলার স্থানাঙ্ক জিনিসটা কি বোঝায়। এটা আমাদের তোমাদের কাছে থাকার কথা, যে বইটা তোমরা পড়ে দেখবা, আমি শুধু মূল জিনিসটা তোমাদের বোঝাই দিচ্ছি এখান থেকে। ক্লাস 9-এ তোমরা লেখচিত্র অঙ্কন করা শিখছো, মনে করে দেখো। সেখানে তোমার এক্স অক্ষ থাকতো, ওয়াই অক্ষ থাকতো, সাপোজ এরকম। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, এরপর তুমি কি করছো, সরল রেখা লেখচিত্র যখন অঙ্কন করছো, ধরো তুমি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করছো, বের করে ছক কাগজে বসাইছো। তো সেখানে ধরো একটা বিন্দু এরকম ছিল, সাপোজ 4,5 একটা বিন্দু। তাহলে এই বিন্দুটা আমরা কি করব, এই বিন্দুর অবস্থানটা আমরা কিভাবে ছক কাগজের মধ্যে বের করব? তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর 4 ঘর যাইতে হবে, 1 2 3 4। আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর 5 ঘর যাইতে হবে উপরের দিকে, তাহলে 1 2 3 4 5। গিয়ে তুমি যে জায়গায় গিয়ে থামবা বা যে পয়েন্টটা তো ওইখানে আমরা পাবো, সেটাই হচ্ছে আমাদের 4,5 বিন্দুর অবস্থান। এই যে আমরা দুটা মানের মাধ্যমে, যেটা একটাকে বলা হয় ভুজ, আরেকটাকে বলা হয় কুটি, বিন্দুর অবস্থান যার মানে নির্ণয় করলাম, এটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, বা এটাই হলো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। এক্স কমা ওয়াই, তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স কমা ওয়াই। প্রথমটা হচ্ছে ভুজ, দ্বিতীয়টা হচ্ছে কুটি। প্রথম যেটা থাকবে সেটা এক্স এর মান, পরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এর মান। আর এই যে এক্স এর মান, এটা যদি প্লাস থাকে তাহলে আমরা বাম এদিকে যাব, ধনাত্মক দিকে, আর যদি মাইনাস থাকে তাহলে এইদিকে কাউন্ট করতে হবে। ওয়াই এর মানটা, এটা প্লাস থাকলে উপরের দিকে কাউন্ট করতে হবে, মাইনাস থাকলে নিচের দিকে কাউন্ট করতে হবে। তাহলে এই যে কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে তোমরা বুঝতে পারছো বা জিনিসটা মনে পড়ছে কিনা তোমাদের? জি স্যার। আচ্ছা, একটু রেসপন্স করবা। জি নয়েজ না স্যার। হলে তোমার মাইক্রোফোন অন থাক, সমস্যা নাই, বাট ব্যাকগ্রাউন্ড নয়েজ আসলে তাহলে অফ করে দিবা। আচ্ছা, এরপর আসো পোলার স্থানাঙ্ক। এখন তোমাকে আমি এই ধরনের কোনো তথ্য দিলাম না, না দিয়ে যদি তোমাকে বলা হয় যে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করো, সেই বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, এবং মূল বিন্দু থেকে তার দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, সাপোজ। তো তখন তুমি কি করবা? তখন তুমি চাঁদা নিয়ে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি মাপবা, এটাই স্বাভাবিক। সাপোজ এইখানে আমাদের আসলো 30 ডিগ্রি। এরপর স্কেল ধরে তুমি যদি 5 সেন্টিমিটার নাও, 5 সেন্টিমিটার নিয়ে এই বরাবর যেখানে থামবে সেটাই হচ্ছে তোমার বিন্দুর অবস্থান। তো ধরো এখানে আমরা বিন্দুটা পাইলাম, এই একটা বিন্দু। তাহলে আমরা এর আগে যে এক্স এবং ওয়াই এর মাধ্যমে বিন্দু বের করলাম, ওইটা ছাড়াও কৌণিক দূরত্ব বা কোণের মান, থিটার মান এবং মূল বিন্দু থেকে দূরত্ব, সাপোজ আর আমরা ধরে নিলাম, যদি দেওয়া থাকে তারপরেও আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারতেছি। এটা যে কোনো চতুর্ভাগে আমরা বের করতে পারবো। কোণের মান পরিবর্তন হলে বিন্দুর অবস্থানও পরিবর্তন হইতে থাকবে। এই যে আরেকটা সিস্টেমের মাধ্যমে আমরা বিন্দুর অবস্থান নির্ণয় করলাম, এই সিস্টেমটার নামই হচ্ছে পোলার স্থানাঙ্ক। তার মানে এখানে এক্স এর জায়গায় যে মানটা আছে সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি,
আর ওয়াই এর জায়গায় যে মানটা আছে সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এই প্যাটার্নে দেওয়া থাকবে, প্রথমে আর এর মান দেওয়া থাকবে, তারপরে থিটার মান দেওয়া থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। তাহলে এখান থেকে তোমাকে মনে রাখতে হবে দুইটা জিনিস। এক, কার্টেসীয় স্থানাঙ্ক মানে হচ্ছে ভুজ এবং কুটির মাধ্যমে যেটা প্রকাশ করা হয়, তার মানে এক্স কমা ওয়াই। আর দুই, পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করা হয়, আর কমা থিটা। তো তুমি মুখস্থ রাখবা জাস্ট এই দুইটা দুইটা লাইন, কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক আর থিটা। এটুকুতে তোমাদের কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারো। পোলার স্থানাঙ্কটা আবার স্যার একটু বোঝাই যাচ্ছে। পোলার স্থানাঙ্ক হচ্ছে, এখানে পার্সপেক্টিভটা দেখো, তুমি আসলে কি করতে চাচ্ছ। তুমি চাচ্ছ একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য। ভুজ এবং কুটি দেওয়া থাকলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কাউন্ট করে তুমি বের করতেছো, তাহলে ওইখানে তোমার কোনো কনফিউশন নাই। এখন তোমাকে যদি ওইরকম না দেয়, এক্স এবং ওয়াই এর মান দেয় নাই, তোমাকে কি করছে, ভিন্ন তথ্য দিছে। কি ধরনের তথ্য? তোমাকে বললো যে তুমি যে বিন্দুর অবস্থানটা নির্ণয় করবা, সেই বিন্দুটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, বা 40 ডিগ্রি, বা 120 ডিগ্রি, বা 150 ডিগ্রি, এরকম একটা কোণের মান দেওয়া আছে। তাহলে তুমি যদি কোণ মেপে ওই পরিমাণ নাও, যেমন ধরো এটা আমরা ধরলাম 30 ডিগ্রি, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা 30 ডিগ্রি সামহাও মেপে নিছি। তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কত দূরে আছে, তখন তোমার এটা প্রশ্ন। মানে তুমি এই বিন্দুটা বের করতে চাচ্ছ বা এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাচ্ছ। তোমাকে দেওয়া আছে যে, বলছে এই বিন্দুটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, 30 ডিগ্রি তুমিও মাপলা। তাহলে এখন কিন্তু তোমার প্রশ্ন কি তাহলে, যে এই মূল বিন্দু থেকে এটা কত দূরে আছে। আমি যদি বলি 5 সেন্টিমিটার, তাহলে মূল বিন্দু থেকে এই 30 ডিগ্রি কোণ বরাবর 5 সেন্টিমিটার আমরা যদি মাপি, তাহলে কি বিন্দুটা পেয়ে যাব না? জি স্যার। তাহলে এই যে আরেকটা সিস্টেমে আমরা বিন্দুর অবস্থান নির্ণয় করলাম, তাহলে এটাও তো একটা সিস্টেম। আমাদের ভুজ এবং কুটির মাধ্যমে আমরা যেরকম বের করতে পারছি, তাহলে এইখানে কোণের মান এবং দূরত্বের মাধ্যমে, মূল বিন্দু থেকে দূরত্ব, এই দুইটা তথ্যের মাধ্যমে আমরা বিন্দুর অবস্থান নির্ণয় করলাম। এই যে আলাদা একটা সিস্টেমে আমরা বের করলাম, এই সিস্টেমটার নামই হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে এখানে মূল বিন্দু থেকে দূরত্ব যেটা, এটা হচ্ছে আর। আর কৌণিক দূরত্ব যে, মানে কৌণিক যেটা পরিমাণ, যেটা মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আসছে, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে যে পোলার স্থানাঙ্ক মানেই হচ্ছে আর কমা থিটা, কার্টেসীয় স্থানাঙ্ক মানেই হচ্ছে এক্স কমা ওয়াই। বুঝা গেছে? জি স্যার। হিমো, বুঝতে পারছো? জি স্যার স্যার। স্যার এখানে একটা মান দেখে আরেকটা মান বের করা যাবো, যেমন হচ্ছে কার্তেশীয় মান যা আছে আমরা পোলার মান বের করতে আমরা বললো। যাচ্ছি যাচ্ছি ওইদিকে যাচ্ছি। মানে আমি যেটুকু যেটুকু তোমাদের বুঝাইলাম, এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। নাই? আচ্ছা ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা আমাদের কি দরকার হবে, এটা হচ্ছে আমাদের প্রাইম কোশ্চেন, যে এখান থেকে প্রশ্ন কিভাবে থাকবে বা কিভাবে আমরা জিনিসটা ব্যবহার করব। তো তোমার প্রশ্নে সাধারণত কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে, পোলার স্থানাঙ্ক বের করতে হবে। পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে হবে। এটা হচ্ছে তোমার কাজ। ইভেন কোন কোন জায়গায় আমাদের কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে কনভার্সন, যেমন বৃত্ত অধ্যায় গিয়ে তুমি এগুলার ব্যবহার পাবা। ইভেন এই অধ্যায়ে আমাদের সমীকরণের কনভার্সন থাকবে। তাহলে আমাদের এখন জানতে হবে কিভাবে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যেতে পারবো, আর পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে যেতে পারবো। আচ্ছা, এইটার জন্য আমাদের এই দুইটার মধ্যবর্তী সম্পর্কটা জানতে হবে, যে দুইটার মধ্যে কি সম্পর্ক আছে। যদি আমরা সম্পর্ক আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সেটা ব্যবহার করে একটা থেকে আরেকটাতে যাইতে পারবো। তোমরা ফিজিক্সে টেম্পারেচার কনভার্সনের অঙ্ক করার কথা, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, করছো কখনো? জি স্যার। জি স্যার। ওই যে একটা সম্পর্ক জি। ব্যবহার করতাম না, C/5 = F - 32 / কি নাইন। ছিল, 9। হ্যাঁ, ঠিক সেম টাইপের একটা ঘটনা এখানে আমাদের ঘটবে, ইকুইভ্যালেন্ট আর কি। তো ওইখানে তুমি যখন ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে চাচ্ছ, বা সেলসিয়াস সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে চাচ্ছ, তখন তুমি কি করছো, ওই দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নিছো, যাতে একটা মান দেওয়া থাকলে সেই মানটা বসায় দিলে আমরা আরেকটা পেয়ে যাই। একইভাবে আমরা যখন এখানে কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কে যেতে চাচ্ছি, বা পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কে যেতে চাচ্ছি, আমরাও এখানে এই কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নিব, যে সম্পর্ক ব্যবহার করে আহ আমরা একটা থেকে আরেকটা যেতে পারি। এখানে তোমাকে মনে রাখতে হবে চারটা ফর্মুলা। ফার্স্ট যে ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে x = r cos θ, y = r sin θ। এখানে দেখো, তুমি যদি আর এবং থিটার মানটা তোমার যদি জানা থাকে, তাহলে এখানে আর এর মান বসাবা, থিটার মান বসাবা, ওয়াই পাওয়া যাবে। আবার এখানে আর এর মান বসাবা, থিটার মান বসাবা, এক্স পাওয়া যাবে।
তাহলে তোমার পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, ধরো বললো 2,30 ডিগ্রি একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক, এটার কার্টেসীয় স্থানাঙ্ক বের করো। তাহলে তোমার রিকোয়ারমেন্টটা কি? কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে হবে। সেটা কি? এক্স কমা ওয়াই। তাহলে এক্স এর মান দরকার, ওয়াই এর মান দরকার। এই যে এক্স ইকলস টু আর কোস থিটা, ওয়াই ইকলস টু আর সাইন থিটা। এখানে তুমি আর এর মান 2 বসাবা এবং থিটার মান 30 বসাবা। এখানে আর এর মান 2 বসাবা, থিটার মান 30 বসাবা, মান চলে আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে আসলো, এটা আমি দেখাচ্ছি। বাট তোমাকে স্পেসিফিকলি মুখস্থ রাখতে হবে এই দুটা লাইন, ওয়াই ইকলস টু আর সাইন থিটা, এক্স ইকলস টু আর কোস থিটা। এখানে আর বাকি যা আছে এগুলো যদি তুমি সব ভুলে যাও কোনো সমস্যা নাই। জাস্ট হলো জিনিসটা কিভাবে আসলো সেটা বোঝার জন্য এখানে এই জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমি খুব সিম্পলি বুঝাই দিচ্ছি। দেখো আমরা যে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করছি সেই বিন্দুটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। সাপোজ এক্স হচ্ছে তার ভুজ, ওয়াই হচ্ছে তার খুঁটি। আমরা এই বিন্দু থেকে, পি বিন্দু থেকে সোজা একটা লম্ব টানলাম, পিএম। তাহলে পি বিন্দুতে পৌঁছানোর জন্য এই যে ও বিন্দু থেকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে আমাদের এম বিন্দুতে যাইতে হবে। তারপর ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করে পি বিন্দুতে যাইতে হবে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন ত্রিভুজের অনুপাত আমরা ব্যবহার করব। এটা যেহেতু লম্ব টানা হয়েছে, এই কোণটা তো 90 ডিগ্রি সমকোণ, আবার এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী সমকোণী ত্রিভুজের কয়েকটা অনুপাত আমাদের জানা আছে। তার মধ্যে কি কি জানা আছে? যেমন ধরো সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই, লম্ব বাই কি? অতিভুজ। অতিভুজ, হ্যাঁ। অতিভুজ। তাহলে এইখানে লম্ব হচ্ছে তোমার এই যে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। তাহলে ওয়াই ডিভাইডেড বাই আর, কোনটা থেকে পাইছি আমরা? সাইন থিটা। তাহলে এখন যদি আর আর গুণ করো, ওয়াই ইকুয়ালস টু কি আসবে? আর সাইন থিটা। জি স্যার। বুঝা গেছে? তো এখান থেকে তোমার ফর্মুলাটা আসছে এই যেটা। একইভাবে তুমি যদি কস থিটার অনুপাত নাও, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে এখানে লিখছে যেটা কস থিটা ইকুয়ালস টু হলো ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে তোমার এক্স, অতিভুজ হচ্ছে আর, আর আর গুণ করলে এক্স ইকুয়ালস টু আর কস থিটা। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে সরল রেখা অধ্যায়ের প্রথম ফর্মুলা, যেটা তুমি মুখস্থ করতে যাচ্ছ বা তোমাকে মুখস্থ করতে হবে। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এটা অনেক জায়গায় তোমার লাগবে, তুমি ব্যবহার করবা। বাট তোমার মাথায় থাকতে হবে যেটা, যে এক্স মানেই হচ্ছে যখন আমি কনভার্সন করব আর কস থিটা, ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা। এটুকু ক্লিয়ার? জি স্যার। জি। আচ্ছা, নেক্সট কোনটা মনে রাখতে হবে? জি তার স্যার। উল্টাটা যদি তোমাকে বলে, এখন তোমাকে এক্স আর ওয়াই এর মান দিল, তোমাকে বললো একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,5, এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করো। এখানে আরেকটা জিনিস বলি, যে তুমি কিভাবে বুঝবা এটা পোলার স্থানাঙ্ক না কার্টেসীয় স্থানাঙ্ক? এটা তুমি বুঝবা হলো থিটার মানের মাধ্যমে। যদি থিটা থাকে, থিটা বুঝতেই পারবা, ডিগ্রি থাকবে অথবা পায়ের মাধ্যমে থাকবে, যে পাই/3, পাই/6 এরকম রেডিয়ানে থাকবে। তো যদি থিটা না থাকে তার মানে সেটা কার্টেসীয় স্থানাঙ্ক, এই জন্য থিটা নাই। যেমন এরকম 2,5, 2,-5, 2,30, 2,40। আর যদি থিটা থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক, যে কারণে এখানে থিটা আছে। আচ্ছা, তাহলে এটা দিয়ে তোমাকে বলছে যে এখন তুমি এখান থেকে পোলার স্থানাঙ্ক বের করো। তাহলে পোলার স্থানাঙ্ক মানে তোমার তাহলে কি কি লাগবে? দুটা জিনিস লাগবে, আর এর মান লাগবে আর হচ্ছে থিটার মান লাগবে। তাহলে এইটার জন্য তোমাকে যে ফর্মুলা মনে রাখতে হবে, একটা হচ্ছে এই যেটা, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা খুব সহজেই আসছে এবং এটা বের করতে গিয়ে তোমার কখনো ভুলও হবে না, ক্যালকুলেটর চাপতে যদি ভুল না করো। এই যে এখান থেকে যে আমরা লম্ব টানছিলাম, এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ, অতিভুজ হচ্ছে আর, অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। তাহলে এই যে আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আর এর মান আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কখনোই মাইনাস হবে না, প্লাস মাইনাসের প্রসঙ্গ এই জন্য নাই। কেন মাইনাস হবে না? কারণ এটা তো ডিস্টেন্স, মূলবিন্দু থেকে দূরত্ব বোঝাচ্ছে, যে কারণে এটা সবসময় প্লাস। তাহলে দেখো এতক্ষণ যে আলোচনা করলাম এর মধ্যে কিন্তু তোমাকে মনে রাখতে হচ্ছে পার্টিকুলারলি তিনটা লাইন এখন পর্যন্ত। একটা হচ্ছে এই যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এটা ব্যবহার করব কখন? এটা ব্যবহার করব যখন আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, আর এর মান এবং থিটার মান দেওয়া থাকবে। সেটা আমরা এখানে বসাই দিলেই এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়ে যাব কার্টেসীয় স্থানাঙ্ক যখন বের করব। জাস্ট এইটুকুই। আদার্স যেটা আলোচনা করছি তোমার জানার জন্য, সেই অংশগুলো তুমি যদি ভুলেও যাও এটা তোমার পরীক্ষার পারফরমেন্সের উপর কোনো ইফেক্ট ফেলবে না। আচ্ছা, এরপরে কি? তার উল্টা কাজটা যখন করতে হবে, আর এক্স এবং ওয়াই এর মান যখন দেওয়া থাকবে, আর এবং থিটা বের করতে হবে। এই যে 3 নাম্বার যে ফর্মুলা তুমি মুখস্থ রাখবা, এটা হচ্ছে এই যেটা আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই যে থিটা বের করতে গিয়ে আমাদের অতিরিক্ত কিছু বিষয় মনে রাখতে হয়। আমরা ফার্স্ট অফ অল এখানে থিটাটা কিভাবে পাবো এটা একটু বলে যাই এই পেজ থেকেই। এই যে থিটা দেখো, এখানে থিটা লম্ব আর ভূমি, তোমার তো এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকবে। এক্স এবং ওয়াই আছে লম্বতে আর ভূমিতে। তাহলে লম্ব এবং ভূমির সাথে সম্পর্কিত
ত্রিকোণমিতিক অনুপাত কোনটা বলো তো? সাইন, কস, ট্যান, কোনটা? 10। ট্যান থিটা, হ্যাঁ। এই জন্য আমাদের এখানে নিতে হয় হচ্ছে থিটার মান বের করার জন্য ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। এইখান থেকে আমরা পাই থিটা ইকুয়ালস টু ট্যান, আমরা ইনভার্স ফাংশন দুই পাশে গুণ করে দিলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে তোমার থিটা নির্ণয়ের ফর্মুলা। এই জিনিসটা এই পেজে আছে, এই যে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে তোমার আহ চতুর্থ যে ফর্মুলাটা এই অধ্যায়ে তোমার জানা লাগতেছে। বাট এখানে একটু কাহিনী আছে, এখানে একটু কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটার জন্য আমাদের আবার একটু চতুর্ভাগে যাইতে হবে। চতুর্ভাগ হচ্ছে চারটা, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, এখন তোমার বিন্দু যদি প্রথম চতুর্ভাগে হয়, এই যে এটা সাপোজ এরকম, তাহলে কোণের মান যেটা এটা হবে স্বাভাবিকভাবে 90 ডিগ্রি থেকে ছোট। বিন্দু যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তখন আমাদের রেখাটা ধরো এরকম থাকবে, তখন কোণের মান কিন্তু 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে, আমরা যদি ধনাত্মক কোণ বিবেচনা করি। তৃতীয় চতুর্ভাগে যদি থাকে তখন কেমন হবে? তখন এই যে এই দিকে থাকবে। চতুর্থ চতুর্ভাগে যদি থাকে, চতুর্থ চতুর্ভাগে থাকলে কোন দিকে থাকবে? এরকম থাকবে। তাহলে দেখো কোণের মান কিন্তু ক্রমেই কি হচ্ছে, এই যে বেড়ে যাচ্ছে, বাড়তেছে। আচ্ছা, এই জন্য একটা ফর্মুলা দিয়েই চারটা চতুর্ভাগের থিটার মানটা তুমি সঠিকভাবে পাবা না। মানে শুধু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ক্যালকুলেটর চাপলে দেখবা যে অ্যান্সার মানে প্রপারলি আসে নাই অন্যান্য চতুর্ভাগের জন্য। ওইখানে আবার তোমার চিহ্নের বিষয়টা মাথায় নিয়ে আসতে হবে, হাবি যাবে অনেক কিছু চিন্তা করতে হয়। তো এই চিন্তাগুলা অ্যাভয়েড করার জন্য তুমি চারটা চতুর্ভাগের জন্য পৃথক চারটা ফর্মুলা মনে রাখবা বা মুখস্থ রাখবা। সহজে মনে রাখার বিষয়টা আমি বলে দিচ্ছি। প্রথম চতুর্ভাগ যেটা, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নাও, কারণ এই জায়গাটাই কনফিউশন হবে এবং পরীক্ষায় তোমাকে সাধারণত কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে পোলার স্থানাঙ্ক বের করতে বলে, এটাই বেশি বলে আর কি, কারণ এখানে একটা তুমি ভুল করতে পারো এই জন্য। তাহলে প্রথমত তোমাকে যদি যে বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করতে বলবে, সেই বিন্দুটা এরকম হয় 2,5, মানে এক্স এর মানও ধনাত্মক, ওয়াই এর মানও ধনাত্মক, দুইটা মানই ধনাত্মক। তার মানে এই বিন্দুর অবস্থান হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে। আর যখন প্রথম চতুর্ভাগে থাকবে, তখন আমাদের ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে যে মডুলাস চিহ্নটা দেওয়া হয়েছে, ওই যে বাস্তব সংখ্যায় যে মডুলাস পড়ছো সেটা, এই চিহ্নটা প্রথম চতুর্ভাগের জন্য তুমি দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। এটা এখানে কোনো ফ্যাক্ট না। বাট বাকি তিনটা চতুর্ভাগের ফর্মুলাতে এই মডুলাস ব্যবহার করতে হবে, না দিলে নাম্বার কাটবে। যেই কারণে প্রথম চতুর্ভাগ যেটা, এটা তুমি ব্যবহার করবা যাতে কনফিউশন তৈরি না হয় যে কোনটাতে যেন ব্যবহার করতে হয়, কোনটাতে যেন হয় না। আর পরীক্ষার হলে একবার এই কনফিউশন আসলে তুমি ভুল করার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তুমি সবগুলাতে দিলে যেহেতু কোনো সমস্যা নাই, সবগুলাতে মডুলাসটা ব্যবহার করবা। আচ্ছা, প্রথম চতুর্ভাগ গেল, এটা তোমার বেস ফর্মুলা মনে থাকবে। এখন দ্বিতীয় চতুর্ভাগে তুমি যখন যাবা, দ্বিতীয় চতুর্ভাগের জন্য ফার্স্ট হলো আমরা আমাদের অবস্থানকে এই যে এখান থেকে 180 ডিগ্রি ঘুরে এখানে নিয়ে আসবো। এখান থেকে আমরা এখানে চলে আসছি। তাহলে এরপরে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ কোন দিকে? পেছন দিকে। তার মানে আমার মানটা তখন কমাইতে হবে, 180 থেকে কমবে দ্বিতীয় চতুর্ভাগে, 180 থেকে কমবে। এই জন্য দ্বিতীয় চতুর্ভাগের ফর্মুলা হচ্ছে এই যে পাই মাইনাস, তারপরে ওই যে সূক্ষ্মকোণ যেটার মাধ্যমে আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে মডুলাসটা আমরা কেন দিব? কারণ দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু তোমার এক্স এর মানটা ঋণাত্মক। তুমি যখন পাই মাইনাস করতেছো, 180 থেকে বিয়োগ করে দিচ্ছ, তার মানে ওই নেগেটিভিটিটা আমরা অলরেডি দূর করে ফেলছি আমাদের অবস্থান চেঞ্জ করার মাধ্যমে। যেই কারণে তুমি এখানে এক্স এর মানটা যে মাইনাস বসাবা, এই মাইনাসটা আমাদের ভ্যানিশ করতে হবে, সরাইতে হবে। এই জন্য আমরা এই মডুলাসটা এখানে ব্যবহার করি। মডুলাস দেওয়ার ফলে যেটা হবে, এখানে মান বসাইলে, আমি অঙ্ক করবো যখন তখন আরো ক্লিয়ার হবে, এখানে মান বসাইলে তখন আর এটা আমাদের নেগেটিভ থাকবে না, পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে এখানে আমরা কি করব? আমরা এই যে 180 ডিগ্রি ঘুরে আসলাম, আসার পরে তৃতীয় চতুর্ভাগ তো 180 ডিগ্রি থেকে বেশি, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? এই যে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস। তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মনে রাখবে এইভাবে যে আমার 180 ডিগ্রি আমি আসছি, পাই মানে 180, এরপর আমাকে কমবে, দ্বিতীয় চতুর্ভাগে যাব, 180 থেকে ছোট হয় তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগ 180 থেকে বড় হয় তাহলে প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর লাস্ট হচ্ছে আমাদের এই যে চতুর্থ চতুর্ভাগ, দুইটা ফর্মুলা তুমি যে কোনো একটা সবসময় ব্যবহার করবা। একটা হচ্ছে 2 পাই মাইনাস, মানে আমরা পুরা 360 ডিগ্রি ঘুরবো, এখান থেকে ধনাত্মক দিকে
360 ডিগ্রি ঘুরলে এখানে চলে আসলাম। আসার পরে কি 360 ডিগ্রি থেকে তো কমবে মানটা, চতুর্থ চতুর্ভাগ তো 360 ডিগ্রি থেকে বড় না, ছোট। তাহলে এই যে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা বলো তো? না স্যার। জি না। না স্যার। আচ্ছা, এখন তোমার কনফিউশন হইতে পারে, তুমি যদি কিতাব স্যারের বইটা দেখো, ওইখানে দেখবা দুইটা অ্যান্সার দেওয়া। আহ সেটা একটা কনফিউশন তৈরি করতে পারে, বাট তোমার পরীক্ষায় দুইটা অ্যান্সার বের করতে হবে না, একটাই বের করলেই হবে। দুইটা থাকার কারণ হচ্ছে আমরা এই যে ফর্মুলা গুলো ব্যবহার করব, যেগুলো এখানে দেখতেছো, এই সবগুলাই হচ্ছে ধনাত্মক কোণ বিবেচনায়, মানে এন্টি ক্লকওয়াইজ তুমি যাচ্ছ। এখন তুমি যদি বলো যে না, আমি এই দিক দিয়ে 180 ডিগ্রি ঘুরবো না, আমি হলো নিচের দিক দিয়ে, এই দিক দিয়ে 180 ডিগ্রি ঘুরবো, তখন কিন্তু ওটা ঋণাত্মক কোণ হয়ে যায়, মাইনাস পাই হয়ে যায়। তো আমার মনে হয় যে দুইটা এলোমেলো না করে যে কোনো একটা ফলো করাই বেটার। তো তোমরা শুধুমাত্র এখানে ধনাত্মক কোণ বিবেচনার যে ফর্মুলা গুলা, এগুলো ব্যবহার করবা। যেমন এই যেটা দেখো, মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এখানে শুধু মাইনাস কেন দিলো? কারণ এই উপর থেকে শুধু নিচে চলে গেছে, ধনাত্মক মানে ঋণাত্মক কোণের দিকে। ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে যায় সেই দিকে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। আর ঘড়ির কাঁটা যেদিকে যায় তার বিপরীত দিকে তুমি যদি যাও, তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে ধনাত্মক কোণ। এগুলো ছিল 9-10-এ তোমাদের পড়ার কথা। আচ্ছা, আর্গুমেন্ট নির্ণয় করছিলাম। হ্যাঁ, এই জটিল সংখ্যা তো তোমরা আগে করছো, জটিল সংখ্যা তো সেম জিনিস। তুমি এখানে থিটা বলতে যে জিনিসটা বের করবা, ওইখানে একই জিনিস। আচ্ছা, এরপরে চলে আসো তোমার 3.1-এ যে ফর্মুলা লাগবে, দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এটাও আগে থেকে ব্যবহার করে আসা একটা সূত্র। একটা বিন্দু যদি x1 y1 হয়, আরেকটা যদি x2 y2 হয়, তাহলে ভুজদ্বয়ের অন্তরের বর্গ কুটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টির বর্গমূল, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তোমার এই সূত্রটা ব্যবহার করলেই তুমি মান পেয়ে যাবা। বাট নতুন যেটা তুমি শিখবা সেটা হচ্ছে পোলার স্থানাঙ্কে বিন্দু দূরত্ব নির্ণয়। তো এই ফর্মুলার প্রমাণটা তোমাদের জানা আমার মনে হয় রিলেভেন্ট না। আসলে নলেজের ক্ষেত্রে সবই রিলেভেন্ট, বাট এটা পরীক্ষার জন্য খুব একটা তোমার প্রয়োজনীয় না। আহ তবে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? বাই এনি চান্স তোমাকে যদি পোলার স্থানাঙ্ক দিয়ে বলে দূরত্ব নির্ণয় করো, আর এই সূত্র যদি তোমার মনে না থাকে, তখন তোমার অঙ্কটা 3 গুণ হয়ে যাবে। তোমার প্রথম বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে, তারপরে দ্বিতীয় বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে, তারপরে ওই দুইটা বিন্দু দূরত্ব, যে এই ফর্মুলা দিয়ে দূরত্ব বের করতে হবে, মানে বড় হয়ে যাবে। আর যদি এই সূত্রটা মনে থাকে, তাহলে পোলার স্থানাঙ্কের সূত্র এটা, সূত্রের মধ্যে মান বসায় দেবে, অ্যান্সার চলে আসবে। তো সূত্রটাও সহজ, রুট ওভার আর1 স্কোয়ার, আর1 হচ্ছে প্রথম বিন্দুর ভুজের এখানে যেটা থাকবে, আর1 স্কোয়ার প্লাস আর2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 কস θ1 মাইনাস θ2। এইখানে তুমি কোনটাকে θ1 ধরতেছো, কোনটাকে θ2 ধরতেছো, এটা এটার জন্য তোমার অঙ্কের অ্যান্সারের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলেই হবে। তাহলে এই হচ্ছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তার মানে এখান থেকে তুমি তাহলে মুখস্থ রাখবা হচ্ছে এই যে এটা দূরত্ব নির্ণয়ের সূত্র কার্তেশীয় স্থানাঙ্কে, এইটা দূরত্ব নির্ণয়ের সূত্র পোলার স্থানাঙ্কে। আর এগুলো হচ্ছে শর্টকাট টাইপের, এগুলা এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে, বাট সিকিউ এর জন্য তোমার মনে রাখা খুব একটা জরুরি না। মূল বিন্দু থেকে একটা বিন্দু দূরত্ব রুট ওভার x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, এটা আসলে কিভাবে? এই ফর্মুলাতে তুমি যদি এখানে জিরো বসায় দাও, এখানে জিরো বসায় দাও, তাহলে তো তোমার তো শুধু x1 স্কোয়ারই থাকবে, এখানে তো y1 স্কোয়ারই থাকবে। ওই জায়গা থেকে এটা আসছে, দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের ফর্মুলাই, ওই মূল ফর্মুলা থেকে এই ডিরেক্ট এই ফরম্যাটটা আসছে। আচ্ছা, এরপরে ভুজ যদি একই হয়, তাহলে দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে তাদের আলাদা যেটা থাকবে তার ব্যবধান, তার মানে কুটি দ্বয়ের অন্তর। কুটি যদি একই হয় তাহলে ভুজ দ্বয়ের অন্তর। এইগুলা আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কোনো কোনো সময় বা কখনো কখনো কাজে লাগে। আহ আচ্ছা, আরেকটা জিনিস এই বইতে দেওয়া হয় নাই, সেটা হচ্ছে অক্ষ থেকে বিন্দুর দূরত্ব। অক্ষ থেকে বিন্দুর দূরত্ব নির্ণয়ের যে কনসেপ্টটা, সেটা আমাদের প্রথম সেশনের সময়টা মনে হয় শেষ হয়ে যাচ্ছে আর কি। তোমরা আবার নতুন করে জয়েন করো, দেন আমি যে বিন্দু থেকে অক্ষের দূরত্ব নির্ণয়ের ফর্মুলার ব্যবহারটা দেখাই, দেন আমরা অঙ্কে চলে যাবো 3.1-এর যে অঙ্কগুলো।